গল্পের নাম প্ল্যানচেট। আমার দাদু ও দিদার 3 ছেলে মেয়ে। দিদা নাটোরের রাজকুমারী ছিলেন, দাদু ছিলেন জমিদারের ছেলে। দেশ ভাগ হওয়ার পর 3টে ছেলে মেয়ে নিয়ে কলকাতায় চলে আসেন, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে। অনেক হিন্দুরাও চলে আসেন। আসল গল্পে ফিরি। দাদু প্রচুর গল্পের বই পড়তেন, তেমনি দেখতেও ভারী সুন্দর ছিলেন, কিন্তু ছিলেন একটু অন্য মনস্ক ধরনের। তাই একরাশ কাজ এসে পড়ল আমার দিদার উপর। সস্তায় একটা বাড়ি খোঁজা, মাথা গোজার ঠাঁই। পেয়েও গেলেন একটি বাড়ি। বাড়িতে ঢুকেই দাদু দিদাকে বলেছিলেন, এই বাড়িটা কিরম যেন সাবি, কিরম যেন অশুভ। তো দিদা বললেন, এর থেকে সস্তায় আপনি যদি কোনো বাড়ি খুঁজে পান, আমরা ওখানেই চলে যাব। দাদু জমিদারের ছেলে হলেও অল্প কথার মানুষ ছিলেন। বাড়িটা ছিল দোতলা, দোতলাতেই বসবাস শুরু হলো। বুদ্ধি করে দিদা একতলাটা ভাড়াটে বসিয়ে দিলেন। প্রথম যেদিন নতুন বাড়িতে এসেছিলেন সবাই, সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ছাদ থেকে হু হু করে জল পুরো দোতলাটা ভাসিয়ে দিয়েছিল। দিদা দাদু ছাদে গিয়ে দেখেন কোমর পর্যন্ত জল, অথচ জলের ট্যাঙ্কে জল ভর্তি। জল কোমর পর্যন্ত তাহলে কেন? বৃষ্টিও পড়ছে না। ছাদে একটা ঘরও ছিল, সেটা খোলার সাথে সাথে প্রচুর জল পড়তে থাকলো। মিনিট 15 পর ছাদ পুরো শুকনো, কোনো জল নেই, সব কটা নালা দেখা যাচ্ছিল। দাদু ছাদের ঘরে ঢুকেই বেরিয়ে এসেছিলেন। ওদিকে দিদা সিঁড়ি দিয়ে নেবে দোতলায় এসে দেখেন 3টে বাচ্চা অঘরে ঘুমোচ্ছে। কোনো ঘরে এক ফোঁটা জল নেই। দাদু ছাদ থেকে নেমে এসে দিদাকে বললেন, অতৃপ্ত আত্মা যদি বিশ্বাস করো, তাহলে এখানে থাকাটা খুবই ভয়াবহ। সেই মুহূর্তে দিদার আর কিছু বলার ছিল না। রোজই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ও বাড়িতে ঘটত। আস্তে আস্তে সবারই গা সবা হয়ে গেল, দাদু ছাড়া। বড় মামার যখন 19 বছর বয়স, বড় মামা সিগারেট খাওয়া ধরল। মা জানতো, কিন্তু কি বা বলতো বড় দাদাকে। আর ছোট মামা ছিল বড্ড ছোট। মায়ের বয়স 15 আর মামার বয়স ছিল 10। দাদু তারাপীঠের সন্ন্যাস নিয়ে যাওয়া আসা করতেন। দাদুর প্রচুর বই ছিল, বড় মামা পড়তো, মা ও দিদাও পড়তো। হঠাৎ একদিন বড় মামা প্ল্যানচেট বলে একটা বই পেল। ব্যাস শুরু হয়ে গেল দুষ্টুমি 3 ভাই বোনের। তবে অতি অবশ্যই দুপুরে দিদার ঘুমানোর পর। 3 পায়া টেবিল, চক, ধূপ ও প্রার্থনা, সব জানলা দরজা বন্ধ করে। তার আগে বলে রাখি, বড় মামা ছাদের ঘরে শোয়া শুরু করেছিল, যে প্রাইভেসি, সিগারেট সব মিলিয়ে। একতলার ভাড়াটেদের আলো জল কখনো আসতো, আবার কখনো আসতো না। ভুল বোঝাবুঝি শুরু। ওনারা রেন্ট কন্ট্রোলে টাকা জমা দিতেন, দিদার হাতে না। যাই হোক, নিচেও 3টে ঘর উইথ অ্যাটাচড বাথরুম। ওনাদের বয়সও অনেক ছিল, তার উপর এক দিদার ক্যান্সারে ভুগছিলেন। আর এইসব ঝামেলার মাঝে বড় মামা, মা আর মামা মিলে দিদা ঘুমিয়ে পড়লেই সব দরজা জানলা বন্ধ করে প্ল্যানচেট করা শুরু করতো। 3 পায়ায় টেবিলের ওপর লেখা থাকতো ইয়েস, নো, A to Z আর নাম্বারস, ও থেকে মানে 0 থেকে 10 পর্যন্ত। প্রতিদিন কাউকে না কাউকে মন প্রাণ থেকে ডাকা হতো। একটা কয়েন রাখা হতো, প্রথমে মা হাত রাখতো, তারপর ছোট মামা, তারপর বড় মামা। কোনোদিন রবীন্দ্রনাথ ঠাকুর, তো কোনোদিন কাজী নজরুল ইসলামকে। আপনি আসুন, আপনি আসুন, এই প্রার্থনা চলতো রোজ। মায়ের সম্পর্কে জিজ্ঞেস করলে সব দারুণ উত্তর আসতো, কারণ মা মজা করত, বা বলতে পারেন চোট্টামি করত। আবার ধূপ জ্বালিয়ে দরজা জানলা খুলে সে কি কাতর প্রার্থনা 3 জনের। আপনি যদি এসে থাকেন, এবার আপনি ফিরে যান, ফিরে যান, এই রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ওদিকে একতলা দিদার ক্যান্সারটা এমন ছড়িয়ে গিয়েছিল, ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে কটা দিন বেঁচে থাকবেন ওনারই কষ্ট। আবার বড় মামা যখন ছাতের ঘরে চলে যেতেন পড়াশোনা করতে বা রাতে খাওয়া দাওয়ার পর, তখন মা দাদুর ধুতি শাড়ির মতন করে পরে বড় মামাকে ভূতের ভয় দেখাতে যেত। খুব হাওয়া, তখন তো এত বাড়িঘর ছিল না লাগোয়া। হাওয়ায় এক হাত ঘোমটা সরে যেত। কখনো বড় মামা জিজ্ঞেস করত, কে আপনি, ভূত? মা খুব জোরে মাথা নেড়ে হ্যাঁ জানাতো। আপনি যদি ভূত হন, শিগগির নিচে গিয়ে পড়তে বসুন, অঙ্কে না হলে 0 পাবেন। মা হাসি চাপতে পারতো না, আর হাওয়ার চোটে শাড়ি সামলাতেও পারতো না, তাই সব মিলিয়ে মা নিচে নেমে আসতো।
একদিন হঠাৎই নিচের দিদা মারা যান ভোর রাত্রিরে। কান্নার আওয়াজে সবার ঘুম ভাঙল। মায়ের বয়সী দুটো মেয়ে, খুব কষ্ট পেয়ে মারা গিয়েছিলেন নিচের দিদা ক্যান্সারে। যাই হোক, সবার মনই খুব খারাপ। সারাদিন না তো একতলায় কেউ খেয়েছে, না তো দোতলায়। 7-8 দিন পর দোতলা স্বাভাবিক হলো। আবার শুরু হলো প্ল্যানচেট খেলা। কাকে ডাকা যায় সেই নিয়ে সেদিন কোনো কথা হয়নি। দরজা জানলা বন্ধ করে ডাকাডাকি শুরু হলো একতলার মৃত মাসিমাকে নিয়ে। কয়েনের ওপরে মায়ের হাত, তার উপর মামার হাত, সবার উপরে বড় মামার হাত, যেরম রোজ থাকে। বড় মামাই প্রশ্ন করতেন, আমার মায়ের বিয়ে কোন সালে হবে জিজ্ঞেস করলেন, উত্তরও এলো। কটা ছেলে মেয়ে হবে, উত্তর এলো। ছোট মামাকে নিয়েও জিজ্ঞেস করেছিলেন বড় মামা যে কত সালে বিয়ে হবে, ওর কটা ছেলে মেয়ে হবে। সব কটার উত্তর এলো। শুধু নিজের সম্বন্ধে উনি একটা কথাই জিজ্ঞেস করতেন, আমার চাকরি হবে তো? বড় মামা নিজের সম্বন্ধে বিয়ে হবে, কটা ছেলে মেয়ে হবে এইসব জিজ্ঞেস করতেন না। শুধু জিজ্ঞেস করেছিলেন, আমার চাকরি হবে তো? ইয়েস আর নো এর মধ্যে কয়েনটা ঘুরছিল। বড় মামা বলে, থাক, অনেক হয়েছে প্ল্যানচেট, আমার পড়াশোনা আছে, চললাম। মায়ের হাতে চুম্বকের মতন তখন কয়েনটা লেগেছিল। মা বড় মামাকে বারবার বলেছিল, বিশ্বাস কর দাদা, আজ আমি কোনো দুষ্টুমি করিনি। মনে হচ্ছিল কেউ আমার হাতটা জোর করে ধরেছিল। আজ রাতে ছাতে নাইবা শুতে গেলি। আবার সবাই রোজকার মতন, আপনি যদি এসে থাকেন এবার আপনি যান, সেই কাতর অনুরোধ। দাদু এসে হাজির হঠাৎ। তখন প্ল্যানচেটের বইটা 3 পায়া টেবিলের উপর রাখা ছিল। দাদু ভীষণ বিরক্ত হন আর বইটা উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দেন। যাই হোক, মা বহুবার বড় মামাকে অনুরোধ করলেও বড় মামা শোনেননি। রাত্রিরে খাওয়া দাওয়ার পর স্ট্রেট ছাদের ঘরে চলে যান। দাদু অনেকদিন পর এসেছে বলে সবার আনন্দের শেষ ছিল না। রাত তখন সবে 10টা হবে। হঠাৎ প্রচন্ড চিৎকার শোনা গেল বড় মামার গলায়, না! দ্বিতীয় চিৎকারও, তারপর না না! দাদু, দিদা, মা, মামার সবাই মিলে দৌড়ে ছাতে গিয়ে দেখলো বড় মামা পাথরের মতন খাটে বসে আছে, ঠোঁট শুকিয়ে নীল, বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। বড় মামাকে ছাদ থেকে ধীরে ধীরে নিচে নামানোর সময় দাদুর চোখে পড়ল প্ল্যানচেটের বইটা। দাদু কুড়িয়ে আবারও ছুঁড়ে ফেলে দিলেন ছাদ থেকে নিচে। বড় মামা যখন প্রপার সেন্সে এলেন, দাদু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল, কাকে ডেকেছিলে, সবটা খুলে বলো। বড় মামার চোখ থেকে জল পড়ছিল। তারপর বলল, বাবা, আমরা না রোজ প্ল্যানচেট করি, আমরা 3 ভাই বোন মিলে। আজ নিচের মৃত মাসিমাকে প্ল্যানচেটে ডেকেছিলাম। বন্টি আজ আমাকে বারবার বারণও করেছিল একা না শুতে ছাদের ঘরে। রোজকার মজা হয়ে গিয়েছিল প্ল্যানচেট করাটা। আর বন্টি সাদা শাড়ি পরে এসে দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা। আজ যখন ছাদের ঘরে পড়াশোনা করছিলাম, হঠাৎ সামনে তাকিয়ে দেখি সাদা শাড়ি, এক হাত ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। ভাবলাম বন্টি, একদম ধীর স্থির হয়ে দাঁড়িয়ে। প্রথমে একটু মজাই করলাম, বললাম, যা, বাবা এসেছেন, আজ কপালে দুঃখ আছে। তারপর বললাম, কি রে, নিচে যা। তখনও দাঁড়িয়ে আছে। তারপরে বললাম, আচ্ছা বুঝেছি, আপনি কি ভূত? সাধারণত বন্টি খুব জোরে মাথা নেড়ে হ্যাঁ বলে, কিন্তু এ আজ কিছু বলল না। তারপর খেয়াল করলাম ঠিক যেন একটা মূর্তি দাঁড়িয়ে আছে। এত হাওয়া বইছে অথচ শাড়ির এক চিলতেও নড়ছে না। হাইটে বন্টির থেকে লম্বা। তবে কে? তাও বললাম, আপনি যদি ভূত হন তাহলে আমার খাটে 3টে টোকা দিন। বলার সাথে সাথে 3টে টোকা পড়ল। তখনই না বলে চিৎকার করেছিলাম বাবা। তারপর আবার সেই একই প্রশ্ন করলাম, আপনি যদি সত্যি ভূত হন তাহলে আমার খাটে আবার 3টে টোকা মারুন, একদম কানের কাছে 3টে টোকা। তখন আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম এবং পরপর চিৎকার করেছিলাম।
দাদু প্ল্যানচেটের বইটা নিজে হাতে পুড়িয়ে দিলেন সেই রাতেই। সেই রাতের পর থেকেই বড় মামার মাথায় অসহ্য যন্ত্রণা হতো, দুপুর ও রাত্রিরে। ডাক্তার বহু দেখানো হলো, কিন্তু কোনো ডাক্তারই কিচ্ছু ধরতে পারল না। ঠিক সেই বছরও মায়ের বিয়ের কথা প্ল্যানচেটে যেরকম বলা হয়েছিল, মায়ের বিয়েটাও হলো। বড় মামার অসহ্য মাথার যন্ত্রণার জন্য মামাকে হসপিটালাইজ করা হলো। দিন 5 ছিলেন বড় মামা। যেদিন বড় মামা মারা যান সেদিন একটি চিঠি আসে। তাতে লেখা ছিল, আপনি যে চাকরির জন্য দরখাস্ত করেছিলেন তা আপনি পেয়ে গেছেন, কাল থেকেই কাজ শুরু। বড় মামা কি যেন একটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। সেই লাস্ট প্ল্যানচেটে ইয়েস আর নো এর মধ্যে মায়ের হাতটা ঘুরছিল। তাই হলো। প্ল্যানচেট কি এরা অজান্তেই সঠিকভাবে করেছিল, নাকি বাড়িটা অদ্ভুত ছিল বলে প্ল্যানচেটটা সফল হয়েছিল?